জ্যোৎস্না লুকিয়ে ঢাকায় এসেছিল। দলিল হয়ে গেলে দলিলগুলো নিয়ে সে চলে যায়। একটা কথাও শুনতে পারেনি। কই থাকে তাও জানি না। জ্যোৎস্না যেন কাউকে ভয় পাচ্ছিল। ওইটাই ছিল জ্যোৎস্নার সাথে শেষ দেখা। অনেক খুঁজছি ওরে, খোঁজ পাইনি। বছরের পর বছর চলে গেল। মাঝখানে তারার স্বামী মারা গেল। আকাশ বড় হয়ে গেল, পড়াশোনা করতে বিদেশ গেল। ফেরত এসে ব্যবসায় জয়েন করলো। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু আমি আর তারার জ্যোৎস্নার খবর পাইলাম না। ভাইজান তো এই শহরে থেকেও অচেনা হয়ে গেল। উপর থেকে সব স্বাভাবিক চললেও আমাদের পরিবারটা নষ্ট হয়ে গিয়েছিল। অনেক বছর পর শুনলাম আকাশের আব্বার সাথে ভাইজানের ব্যবসার সূত্রে একটা সম্পর্ক হয়েছে, কিন্তু সেটা পারিবারিকভাবে যায়নি। ভাইজান যেমন ছিল তেমনই কঠোর। একদিন আকাশের আব্বা এসে বলে, ভাইজান প্রস্তাব দিয়েছে ইরার সাথে আকাশের বিয়ের। কথাটা শুনে আমি কি যে খুশি হয়েছিলাম। বুঝলাম ভাইজানের উপর থেকে কঠোর থাকলেও এত বছর পরেও ভেঙে যাওয়া সম্পর্কের একটুখানি আটকে থাকা সুতো টেনে ধরতে চেয়েছেন। কিন্তু ভাবি আমাকে জানালো ইরা আকাশকে বিয়ে করতে চায় না। ইরা অন্য এক ছেলেকে ভালোবাসে, কিন্তু ইরার বাবা রাজি নয়। সে আকাশের সাথেই বিয়ে দিবে। কথাটা শুনে আমার মন খারাপ হয়েছিল। ভাইজানের সাথে সব ঠিক হতে গিয়েও হয়তো হলো না, কিন্তু মেয়েটার মনের উপর তো আর জোর চলে না। এ কয়েকদিন পর আমি একজনের সাথে এক গ্রামে ঘুরতে গিয়ে জ্যোৎস্নার স্বামীকে দেখি। এরপর আমি জোর করে তার বাড়ি গিয়ে দেখলাম এক শ্যামলা মেয়ে মাটির চুলোয় রান্না বসিয়ে রান্না করছে। প্রথমে না বুঝলেও পরে বুঝলাম ওইটাই আমাদের আদরের জ্যোৎস্নার জান্নাত। জ্যোৎস্নার স্বামীর কুকীর্তি শুনলাম। আমার বোনটারে রেখে বিয়ে করছে আরেকটা। বড়লোক ঘরের মেয়ে ছিল জ্যোৎস্না, সেজন্যই বিয়ে করেছিল আমার বোনটাকে। এরপর যখন দেখলো ভাইজান জমি জমা কিছুই দিল না, তখন থেকে আমার বোনটার উপর অত্যাচার শুরু করলো। এই জন্যই জ্যোৎস্না আমাকে কল দিয়ে খালি কাঁদতো, কিন্তু কিচ্ছু বলতো না। শেষ পর্যন্ত মেয়ের জন্য জমি চাইলো। জ্যোৎস্না বুঝেছিল তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নাই, ভাইজানও ফিরে দেখবে না। আমি জ্যোৎস্নার স্বামীকে জিজ্ঞেস করলাম তার বোনের কয় মেয়ে। বলল এক মেয়ে। গ্রামের অনেকের বলছিল সন্ধ্যা নাকি এক ভাই আছে। আমি সন্ধ্যার বাবাকে জিজ্ঞেস করলাম, সে জানায় সৌম্য সন্ধ্যার সৎ ভাই। আমিও মানলাম, কারণ জ্যোৎস্নার ছেলের কথা বলেনি। থামলেন আসমানি নোমান। অজস্র চোখের পানিতে বুক ভিজিয়ে ফেলেছেন। অনেকক্ষণ চুপ থেকে শক্ত গলায় বললেন, জ্যোৎস্নার স্বামী আমাকে সৌম্যর আসল পরিচয় দিল না। ভেবেছে জান্নাতের মতো কিনে হলেও যদি সৌম্যকে আমার কাছে নিয়ে আসি। অমন লোভী অমানুষদের যে টাকা ছাড়া চলে না। একটু থেমে আবারও বলে, জান্নাতের সাথে আকাশের বিয়ে দিতাম না। জান্নাত তো আমারই মেয়ে। ওরে আমার বাড়ি রাখার জন্য আকাশের বউ হওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু মেয়েদের তো বাবার বাড়ি নিজের বাড়ি হয় না। একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যেতে হয়। জান্নাতকেও যেতে হতো। ওদিকে ইরা আকাশকে বিয়ে করবে না, তাই আমি আকাশের সাথে জোর করেই জান্নাতের বিয়ে দিয়ে দেই। অন্তত জান্নাতেরই নিজের কাছে সারা জীবন রাখতে পারবো, এই আশায়। এরপর জান্নাতের ভাইকে দেখে আমি শক খাইলাম। আকাশ জান্নাতকে মানছিল না বলে জান্নাতকে আটকাইলাম না। ও ওর ভাইয়ের জন্য কাঁদছিল। ভাবছিলাম ভাইয়ের কাছে যাক, পরে একদিন আমি জান্নাত আর ওর ভাইয়ের সাথে কথা বলবো। কিন্তু সেই যে হারাইলো, হার তো পাচ্ছিলাম না। এরপর জানলাম তারা বেঁচেই নাই, তাও আবার আমারই স্বামীর জন্য। আকাশের আব্বা যে মানুষ ভালো নয়, এটা আমরা কেউ না জানলেও জ্যোৎস্না হয়তো কিছু দেখছিল। বিয়ের আগে শুধু আমারে বলতো, আপা ওই লোক ভালো না, বিয়ে করিস না। জ্যোৎস্না ছোট মানুষ ছিল, তার কথা আমরা কেউই শুনিনি। অথচ আকাশের আব্বা শত্রু হয়ে উঠেছিল আমার ওই ছোট্ট বোনটার। যার ধারা তার ছেলে মেয়েদের উপর দিয়ে নিতে চেয়েছিল। মানুষ খুন করার ধাত আগে থেকেই ছিল আকাশের আব্বার। সেরকম কিছুই হয়তো জ্যোৎস্না দেখেছিল। আসমানি নোমান দুহাতে মুখ মুছে নেন। এরপর ভাঙা গলায় বলেন, শত্রুরা তো তখনই সুযোগ পায় যখন কোনো সম্পর্কে ফাটল ধরে। আমাদের ভাই বোনের সম্পর্কে ফাটল ধরেছিল। ভাইজান আমাদের পর করে দিল। আমাদের ছোট আদরের বোন কত কষ্ট করে গেল ভাইজানের রাগ আর জেদের কারণে। বোনটা মারা গেল। সে খবর পর্যন্ত পেলাম না। পাশ থেকে শিমুর মা তার চোখ মুছে বলে,
আর তোমার জেদের কারণে আমরা ভাইজানের মারা যাওয়ার খবরটুকু পাইলাম না আপা। তুমি একবার আগে গিয়ে কথা বললেই ভাইজান সব ভুলে আমাদের কাছে টানতো। তুমিও তো তোমার জেদ দেখাইলা, ভাইজানও তার জেদ দেখাইলো। মাঝখান থেকে আমি আর জোসনা শুধু তোমার আর ভাইজানের রাগে জেদের শিকারী হয়ে গেলাম। আসমানি নোমান কিছু বললেন না। যে ভাই জীবনে তাদের কোনো বোনের গায়ে ফুলের টোকা দেয়নি, সেই ভাই বিয়ের পর এত মার মেরেছিল যে তাদের দু বোনের ব্যথার ওষুধ খেতে হয়েছে। এখানেও থামল না, ভাইজান তাদের বাড়ি থেকে বের করে দিল। আসমানি নোমানও আর ফিরে তাকায়নি। সে ভাবতো ভাইজান এত মারলো, তাহলে ভাইজানই আগে তাদের কাছে আসবে। ওদিকে হয়তো ইশতিয়াক আহমেদ অপেক্ষায় ছিল তার বোনেরা কখন ভাইজানের সামনে গিয়ে দাঁড়াবে। অপেক্ষার অবসান না হলেও মানুষটার নিঃশ্বাসের অবসান হলো। সন্ধ্যা দুহাতের মাঝে মুখ লুকিয়ে রেখেছে, চোখের পানিতে যাতা অবস্থা। সকলের চোখে পানি। সৌম্যর চোখ দুটো লাল, মাথা নিচু তার। আকাশের দৃষ্টি মেঝেতে, তার চোখ দুটোর অবস্থাও সৌম্যর মতো লাল। দুহাতের কোনোই দুপায়ের উরুর উপর রেখে খানিকটা ঝুঁকে আছে। কাহিনীটা যেমন কষ্ট দিয়েছে, তেমনই এখানে বসা সবার মধ্যে আকাশ সবচেয়ে বেশি শখ খেয়েছে। সৌম্য আর সন্ধ্যা তার খালাতো বোন জানতে পেরে। কিছু সময় পেরিয়ে গেলে ইরার মা বলে, আসমানি, তুমি আকাশকে জানাওনি কেন যে সন্ধ্যা আকাশের খালাতো বোন? তাহলে আকাশ শুরু থেকেই সন্ধ্যাকে মেনে নিত। আসমানি নোমান দীর্ঘশ্বাস ফেললেন। সিরিয়াস সময়ে তার মুখ থেকে শুদ্ধ ভাষা বেরিয়ে আসে। সে নিজেও বোঝে না। এবার তার স্বভাবসুলভ উত্তর করলেন, তুমি আকাশকে চিনো না ভাবি, তাই এই কথা কইতাছ। আকাশ যদি জানতো জান্নাতর খালাতো বোন, তাহলে আমি মরে গেলেও আকাশ জান্নাতের বিয়ে করতো না। দেখো না শিমুলকে কেমন নিজের বোনের মতো দেখে। জান্নাতেরও ও অমন নিজের বোনের মতো করে কাছে রেখে দিত। অতিরিক্ত হাইপারে আকাশ পাশে একটা টেবিলের উপর রাখা পানির বোতল নিয়ে পানি খাচ্ছিল। মায়ের কথা কানে আসতেই কেশে ওঠে। পানি খেতে গিয়ে হয়তো বুকে বেঁধেছে। হাতের বোতল টেবিলের উপর রেখে আকাশ সমানে কাশে। সকলে অবাক হয়। সন্ধ্যা ভীত চোখে তাকায় আকাশের দিকে। পাশে বসার সৌম্য বিচলিত হয়ে পানির বোতলটা আবারও আকাশের দিকে এগিয়ে দিয়ে বলে, পানি খেয়ে দেখুন, ঠিক হয়ে যাবে। আকাশ নিজেকে সামলাতে চাইল। সৌম্যর থেকে বোতলটা নিয়ে দু ঢোক পানি খেয়ে নিজেকে একটুখানি স্বাভাবিক করে। আসমানি নোয়ান আকাশের পাশে এসে দাঁড়িয়ে আকাশের পিঠে হাত বুলিয়ে বলে, ঠিক আছো আব্বা? সন্ধ্যা আকাশের অবস্থা দেখে তার জায়গায় দাঁড়িয়েছে। এগিয়ে আসতে চাইছিল, আকাশকে স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আকাশ তার মাকে ছোট করে উত্তর করে, ঠিক আছে। এরপর তার সোজা দাঁড়ানো সন্ধ্যার দিকে তাকায়। ইরার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভেবে আসলো, খালাতো বোন হোক আর মামাতো বোন হোক, এরা সবাই তো বোন। এদের বিয়ে করা যায় না। আর এখন তার সন্ধ্যা মালতী নাকি তার খালাতো বোন। আবার তার মা বলছে সে তার সন্ধ্যা মালতীকে বোন ভেবে রেখে দিত। কথাটা ভাবতেই আকাশের ভেতরটা তেতো হয়ে উঠল। লালিত চোখ জোড়া সন্ধ্যার ফোলা ফোলা মুখের দিকে নিবদ্ধ রেখে বিড়বিড় করে, জঘন্য ফিলিংস। অরুণ তার একটা কাজে ঢাকার বাড়ি গিয়েছিল। বায়ানের কাছে সৌম্য সন্ধ্যার খবর শুনে দ্রুত চলে এসেছে। আসমানি নোয়ানের কথাগুলোও মন দিয়ে শুনেছে। আকাশের রিয়াকশন দেখে সে কথার কি বলবে, সে তখন থেকে মুখ চেপে হাসছে। আকাশের পাশে দাঁড়িয়ে থাকায় আকাশের বলা জঘন্য ফিলিংস শব্দটি তার কানে গিয়েছে। এবার না পেরে শব্দ করে হেসে দেয়। সবাই অরুণের দিকে অদ্ভুতভাবে তাকায়। অরুণ ডান হাতে পেট চেপে হাসতে হাসতে বাঁ হাত উঁচু করে সবার উদ্দেশ্যে বলে, সরি গাইস, বাট প্লিজ আমাকে কেউ হাসতে নিষেধ করো না। আমি একটু পরেই তোমাদের সাথে শোক পালন করব। অরুণের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল। এতক্ষণের নিস্তব্ধতার মাঝে অরুণের কথাটুকু সবার কাছে বিনোদন হিসেবে কাজ করল। আকাশ বিরক্ত চোখে চেয়ে আছে অরুণের দিকে। সে খুব ভালোই বুঝেছে এই বেয়াদব তার দুর্দিনে মজা লুটেছে। অরুণ বহু কষ্টে নিজেকে সামলে আকাশের কানের কাছে মুখ নিয়ে বলে, বাতাসবাবু, তোর কিন্তু 3টে বোন। 3 নম্বর বোনের নাম সন্ধ্যা। নামটা কি কিউট, ওয়াও। সাথে সাথে আকাশ উঠে দাঁড়ায়। অরুণের কলার ধরে দাঁত কিরমির করতে করতে বলে, আমার কোনো বোন নেই, সব বোন বয়কট। একটা আমার বউ, মানে বউ, আর দুটো আজ থেকে আমার নানি। কথাটা বলে অরুণের কলার ছেড়ে আকাশ সোজা হয়ে দাঁড়ালো। অরুণ মিটমিটিয়ে হাসছে। শেষমেশ নানি বিড়বিড়িয়ে বলে, ডাকটা সেই রে। আকাশ রেগে তাকায়। অরুণ পাত্তা দিল না। সকলে অরুণ আর আকাশের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তাদের কথা কেউ শুনতে পায়নি, তাই বুঝতেও পারছে না।
আকাশের এত রাগ লাগছে নিজের উপর, নিজেই নিজেকে সমানে থাপড়াতে পারলে মনে হয় রাগটা কমতো। সৌম্য চোখ ছোট ছোট করে আকাশের দিকে চেয়ে আছে। সে বুঝতে পারছে না ঠিক, একজন হাসছে একজন রাগছে, ব্যাপার কি? আকাশ মাথা নিচু করে দুবার শ্বাস ফেলল, এরপর মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা তার দিকে চেয়ে আছে। দুজনের চোখে চোখ পড়ে। সন্ধ্যা এবার চোখ নামালো না, ভ্রু কুচকে চেয়ে আছে আকাশের দিকে। আকাশের চোখে মুখে রাগ। সন্ধ্যা হয়তো বুঝল, কিন্তু রাগের কারণ বুঝতে পারছে না। অরুণ এগিয়ে গিয়ে সন্ধ্যার সামনে দাঁড়ায়, হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই সন্ধ্যা, তুমি বেঁচে আছো জেনে আমি ভীষণ সারপ্রাইজড হয়ে গেছি। সন্ধ্যা অরুণের দিকে তাকালো। তার মনে আছে অরুণের কথা, দেখতে একদম বিদেশি, কিন্তু কথাবার্তা বাংলাদেশিদের মতো। অরুণের বাড়িয়ে রাখা হাতের দিকে তাকিয়ে সন্ধ্যা বিব্রত বোধ করে। দৃষ্টি ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকালে দেখলো আকাশ এখনও সে একইভাবে তার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল, সে কি কিছু করেছে? আকাশ তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে কেন? হঠাৎ আকাশকে বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে আসতে দেখে সন্ধ্যা দ্রুত এক পা পিছিয়ে যায়। কিন্তু আকাশ সন্ধ্যাকে কিচ্ছু করলো না, কিছু বললও না। পেছন থেকে ডান হাতে অরুণের কলার ধরে টেনে তার পাশে এনে দাঁড় করায়। এরপর অরুণের কাঁধের উপর ডান হাত রেখে সন্ধ্যার দিকে কটমট দৃষ্টিতে চেয়ে বলে, মা, অরুণের একটু অপারেশন হবে, দয়া করে দাও তো। আকাশের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। তার অপারেশন? কি অপারেশন? তার মতো সুস্থ মানুষের কি অপারেশন করতে যাই আকাশ বাতাস? আসমানে নোয়ান অবাক হয়ে বলে, কিসের অপারেশন অরুণ? অরুণ আকাশের দিকে রেগে তাকায়। আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে, মনে হচ্ছে দু চোখ দিয়ে সন্ধ্যাকে চিবিয়ে খাচ্ছে। সন্ধ্যা ঢোক গিলল। সন্ধ্যার মনে হচ্ছে আকাশ নিজের দু চোখ দিয়ে তাকিয়ে অপারেশন করছে এখন। সন্ধ্যা চোখ নামিয়ে নিল। আকাশ এভাবে তাকাচ্ছে কেন? ভয় পাচ্ছে সন্ধ্যা। সামনে তাকালে সৌম্যকে দেখে সন্ধ্যার ভয় একটুখানি কমল। মাথা নিচু করে আকাশ আর অরুণের পাশ কাটিয়ে যেতে নিলে আকাশ তাতে দাঁত চেপে বিড়বিড় করে। বেয়াদব মেয়ে। একদম আকাশের পাশ দিয়ে যাওয়ায় কথাটা সন্ধ্যার কানে গিয়ে বাড়ি লাগে। মেয়েটা কেঁপে ওঠে, যেন আকাশ তাকে ধাক্কা দিয়েছে। সন্ধ্যা ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সৌম্যর পাশে। সৌম্য সন্ধ্যাকে দেখে তার পাশে চেয়ার টেনে নিয়ে সন্ধ্যাকে বসতে বললে সন্ধ্যা চুপ করে বসলো ভাইয়ের পাশে। সৌম্য মৃদু স্বরে জিজ্ঞেস করে, খারাপ লাগছে বনু? সন্ধ্যা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। এরপর সন্ধ্যা নিচু মাথা খানিকটা উঁচু করলে আকাশের সেই দৃষ্টি দেখে মেয়েটার কাঁদতে ইচ্ছে করছে। কি করেছে সে? আকাশ এভাবে তাকাচ্ছে কেন তার দিকে? আকাশ ঘাড় বাগিয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। একে তো বোনের ডোজটাই সামলাতে পারছে না, তার উপর সন্ধ্যার যাচ্ছে তাই অবস্থা। অর্থাৎ সন্ধ্যার গায়ে এখনো কলেজ ড্রেস, মাথায় হিজাব নেই। ওড়নার অবস্থাও বেহাল। যদিও ওড়না ঠিকই আছে, কিন্তু আকাশের কাছে ভালো লাগছে না। এতক্ষণ এখানে কোনো ছেলে মানুষ ছিল না সৌম্য ছাড়া, তাই আকাশ এটা ভাবেনি। কিন্তু যখন দেখলো অরুণ সন্ধ্যার দিকে তাকিয়েছে, অমনি মাথাটা গরম হয়ে গিয়েছে। সৌম্য সন্ধ্যা দু ভাই বোনকে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মারতে ইচ্ছে করলো তার। এক ভাই কিপটা এজন্য একটা হিজাব কিনে দিতে পারেনি, আর বোন তো দরদি হয়েও বসে আছে। ভাইয়ের টাকা খরচ হবে বলে হিজাব কিনে না। আসমানি নোয়ান আকাশকে ঝাঁকিয়ে বলে, কথা কইতাছো না কেন? আকাশ ঘাড় ফিরিয়ে মায়ের দিকে তাকালো, ছোট করে বলে, পরে বলছি, দাঁড়াও। এরপর অরুণকে ছেড়ে আকাশ সন্ধ্যা আর সৌম্যর সামনে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যার মাথা নিচু, দুহাতে দুহাত কচলায়। সন্ধ্যা ভাবছে সে কি অপরাধ করেছে, মুখে থুতু দেওয়ার জন্য এরকম করছে না তো? কিন্তু ইরা আপুর রুমে যে ভালো করে কথা বলল, সন্ধ্যার মাথা গুলিয়ে যাচ্ছে। দৃষ্টি আকাশের দুপায়ে ব্রাউন কালার জুতোর দিকে। জুতো জোড়া সন্ধ্যার পছন্দ হয়েছে। সাদা পাঞ্জাবি সাদা প্যান্টের সাথে মানিয়েছে বেশ। হঠাৎ আকাশের গমগমে কণ্ঠ শুনতে পেয়ে সন্ধ্যার ধ্যান ভাঙে। ঝাঁকি দিয়ে চোখ তুলে আকাশের দিকে তাকায়। সৌম্য ভ্রু কুচকে তাকায়। আকাশ ডান হাতে নেমে আসা পাঞ্জাবির হাতা উপর দিকে তুলতে তুলতে শক্ত কণ্ঠে বলে, কিপটা ভাইয়ের দরদি বোন, দু ভাই বোনের এসব ফালতু হ্যাবিট জাস্ট দুদিনে ছুটাবো, মাইন্ডেড। কথাটা বলে আর এখানে দাঁড়ালো না আকাশ। উল্টো ঘুরে অরুণের কলার ধরে টেনে হনহন করে কেবিন থেকে বেরিয়ে যায়। আসমানি নোমান পিছু ডাকলে আকাশ বলে, ইম্পর্টেন্ট কাজ আছে মা। সন্ধ্যা সৌম্য দুজনেই বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশের কথার আগাও বুঝল না, মাথাও বুঝল না। আগের কথাগুলো আকাশ আসতে বললেও এই কথাটা জোরে বলেছে, যার ফলে সবাই শুনতে পেয়েছে। কেউই আকাশের কথার মানে বুঝল না, শুধু বুঝলো আকাশ রেগে আছে। শিমু সবার দিকে চেয়ে হেসে বলে ওঠে,
আকাশ ভাইয়ার কাহিনী আমি বুঝেছি। আসলে আকাশ ভাইয়া সৌম্য স্যার আর সন্ধ্যাকে নিজের ছোট ভাই বোন রূপে পেয়ে একটু শাসন করছে আর কি। আমি একাই এতদিন আকাশ ভাইয়ার ছোট বোন হয়ে শুধু শাসন হয়েছি। আজকে আরও দুজন ভাই বোন পেয়ে আকাশ ভাইয়া কন্ট্রোল করতে না পেরে সন্ধ্যা আর সৌম্য স্যারকে শাসন করে দিয়েছে। সবাই বুঝেছো? শিমুর কথা শুনে সবাই শব্দ করে হেসে ফেলে। শিমুর নাটকীয় ভঙ্গিতে কথা বলার ধরনে সন্ধ্যাও না হেসে পারল না, কিন্তু সৌম্য হাসল না। বিরক্ত চোখে শিমুর দিকে চেয়ে রইল। এই মেয়ে একটু বদলায়নি। যত ধরনের ফালতু কথা এই মেয়ের কাছে পাওয়া যায়। হাতের ফোন বেজে উঠলে সৌম্য কল রিসিভ করে। রিহান কল করেছে। সৌম্য হসপিটালে পৌঁছেই রিহানকে মার্কেটে পাঠিয়েছিল সন্ধ্যার জন্য কিছু হিজাব কিনে আনতে। এতক্ষণেও না আসায় সৌম্য রিহানকে কল করলে রিহান কল কেটে এখন ব্যাক করেছে। সৌম্য কল রিসিভ করে রেগে বলে, কয়শো ঘন্টা লাগিয়ে একটা হিজাব কিনবি তুই? লাগবে না আর। কিনে থাকলে নিজেই বেঁধে বসে থাক, নয়তো ওটা খেয়ে তুই তোর পেট ভরা। বলেই কল কেটে দিল। আকাশের রাগ রিহানের উপর ছেড়ে দিল। ওপাশে বেচারা রিহান জ্যামে বসে হাওয়া খাওয়ার মাঝে সৌম্যর ঝাড়িও খেল। এদিকে সৌম্যর দিকে সবাই অদ্ভুতভাবে চেয়ে আছে। সৌম্য বিষয়টা খেয়াল করতেই বিব্রত বোধ করল। উঠে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। কথাটা বলে দ্রুত বেরিয়ে যায়। সৌম্য বেরিয়ে যেতেই শিমু ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, সন্ধ্যা, তোমার ভাইয়া কাকে হিজাব খেয়ে পেট ভরাতে বললো? বেচারা যদি সৌম্য স্যারের ভক্ত হয়ে সত্যি সত্যি হিজাব কেটে খেয়ে ফেলে, তখন কি হবে? শিমুর কথায় সন্ধ্যা একটু হাসল। শিমুকে দেখে তার সুহার কথা মনে পড়ে যাচ্ছে। কেউ একটু হাসলেই তার সুহার কথা মনে পড়ে যায়। শিমুর মা শিমুর কান টেনে বলে, সন্ধ্যাকে নাম ধরে ডাকিস কেন? ও তোর ভাবি হয়। শিমু মুখ কুচকে বলে, আচ্ছা আচ্ছা, ভাবিই বলবো, কান ছাড়ো তো মা। শিমুর কথায় আবারও সবাই হাসল। ইরার মা আসমানি নোমান সন্ধ্যার দিকে তাকায়। আকাশের জন্য তাকে ভাবি ডাকতে বলেছে ভেবে সন্ধ্যার অদ্ভুত লাগলো। আকাশ অরুণকে টেনে নিয়াজের রুমে এনেছে। নিয়াজ রুগী দেখা শেষ করে মাত্র চেয়ারে গা এলিয়ে দিয়েছে, এমন সময় আকাশকে হুড়মুড়িয়ে তার রুমে ঢুকতে দেখে ভ্রু কুচকে তাকায়। সাথে অরুণও আছে। আকাশ অরুণের কলার ধরে সরাসরি নিয়াজের সামনে দাঁড়ায়। অরুণ বিরক্ত হয়ে বলে, বাল কলার ছাড়তো। আকাশ শুনল না। নিয়াজের উদ্দেশ্যে বলে, নিয়াজ, অপারেশন থিয়েটারে চলো, সব রেডি করো, ইমার্জেন্সি অপারেশন করাতে হবে। নিয়াজ ভ্রু কুচকে বলে, কার? আকাশের কাটকাট জবাব। অরুণের। অরুণ চেঁচিয়ে ওঠে। কি কিসের অপশন আমার? ছাড় বেয়াদ্দব। নিয়াজ অবাক হলো না। এদের কারবার দেখে বুঝেছে নিশ্চয়ই অরুণ ভুলভাল কিছু করেছে, আর আকাশের শাস্তি দিতে এখানে এনেছে। তাই বলে অপারেশন করিয়ে শাস্তি? বিড়বিড় করল, যেমন কর্ম তেমন ফল, যেমন বন্ধু বানিয়েছে তেমন শাস্তি ভোগ করুক। আর কি, তার কি, সে তো আর আকাশের বন্ধু না। অতঃপর গলা ছেড়ে বলে, কি অপারেশন করতে হবে? আকাশ সাথে সাথে বলে, ওর ডান হাত কাটতে হবে, ওর চোখ দুটো তুলে নিতে হবে। নিয়াজ কেসে ওঠে। অরুণ চোখ বড় বড় করে তাকায়, হতভম্ব হয়ে বলে, ইন্নানিল্লাহ, কেউ আমাকে বাঁচাও এই আতপাগলের থেকে। নিয়াজ এক ঢোক পানি খেয়ে বলে, আসলেই? আকাশ রেগেই বলে, তো তোমার সাথে কি আমি নকলে কথা বলছে? নিয়াজ থতমত খেয়ে তাকায়। অরুণ আকাশের দিকে চেয়ে রেগে বলে, এই তোর কি একটু মায়া নেই? আমার মতো এত সুদর্শন পুরুষের চোখ তুলে নিতে চাস? আকাশ কিছু একটা ভেবে বলে, নিয়াজ, অরুণের সুদর্শন চেহারা কুদর্শন বানাতে হবে, এটাও অ্যাড কর। অরুণ মাথায় হাত দেয়, রেগে বলে, তোর প্রবলেম কি? একদম এসব উল্টাপাল্টা কাজ করার কথা ভাববি না। আকাশ রাগান্বিত স্বরে বলে, তোর নজর ভালো না, এসব চোখে থাকা অন্যের বউর জন্য রিস্ক। অরুণ চোখ ছোট ছোট করে তাকায়। ও, এইবার বুঝলো। সে সন্ধ্যার সাথে কথা বলতে গিয়েছিল বলে এর পা থেকে মাথা পর্যন্ত জ্বলছে, তাই বলে তার চোখ তুলে নেবে, তার সাধের হাতটাও কাটতে বলেছে। কি বেয়াদব ভাবা যায়? সে কত ইয়াম্মি আমি খাবার খাই এই হাত দিয়ে, তাকে কেউ কখনো ভেবেছে? অরুণের মুখটা দুঃখে ভরে গেল। তারপর বলে, ছাড় রে বাবা, তোর বউয়ের ধারে কাছেও যাব না। আচ্ছা নে, তোর বউ যে বাড়ি থাকবে সে বাড়িতেও থাকবো না। আকাশের কড়া দৃষ্টি দেখে মেকি হেসে বলে, তাও হবে না। আচ্ছা যা, তোর বউ যে শহরে থাকবে সেই শহরই ছেড়ে দিব। আকাশের দৃষ্টির কোনো নড়চড় নেই। অরুণ অসহায় কণ্ঠে বলে, ওরে আল্লাহ, এই দেশই ছেড়ে যাব, নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। তুই আর তোর বউ শান্তি করে বাংলাদেশে থাকে, এবার ছাড় বাপ। আকাশ সাথে সাথে অরুণের কলার ছেড়ে ফোনে কিছুক্ষণ টাইপ করে বলে, টিকিট বুক করে দিয়েছি, কাল ভোরের টিকিট, লাগেজ গুছিয়ে নে। অরুণ চোখ বড় বড় করে তাকায়, মানে তাকে তাড়িয়ে দিচ্ছে। এমন বেয়াদব বন্ধু কোথায় পাওয়া যায়?
আকাশ অরুণের দিকে চেয়ে বলে, টিকিট ক্যান্সেল করলে চোখ দুটো দান করতে হবে। আমি দৃষ্টি শক্তিহীন ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করেছি। কোনটা চুজ করবি? চোখ দুটো দান করলে অবশ্যই সোয়াব কামাই হবে। জীবনে তো কম তো পাপ করলি না। অরুণ দাঁত কিরমিরি করে, ডান হাতে আকাশের গাল টেনে বলে, ওমা গো, আমার বাতাস বাবু তো নাই, এ যেন সাক্ষাৎ ফেলিস্তা বাবু। আকাশ বিরক্ত হয়ে অরুণের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। নিয়াজ মুখে হাত দিয়ে হাসছে। অরুণ দ্রুত পায়ে নিয়াজের রুম থেকে বেরিয়ে যায়, যেন সে সত্যিই লাগেজ গোছাতে যাচ্ছে। আকাশ নিয়াজের সামনে চেয়ার টেনে বসে চিন্তিত কণ্ঠে বলে, এরা কবে সুস্থ হবে জানো কি? নিয়াজ বলে, ইরার চিকিৎসা আমাদের বড় স্যারের আন্ডারে হচ্ছে। তবে এই পেশেন্টকে এর আগে আনলে সে কখনো কোনো রেসপন্স করেনি, কোনো ইমপ্রুভমেন্ট জানা যায়নি। কিন্তু এবার খুব সামান্য ইমপ্রুভ লক্ষ্য করেছে ডক্টর। কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে ওনার সাথে। আকাশ চুপচাপ কথাগুলো শুনল, ছোট করে বলে, ওকে সুস্থ করো। এরপর নিয়াজের রুম থেকে বেরিয়ে যায় আকাশ। রিহান মাত্র হসপিটালে প্রবেশ করেছে, হাতে একটা ব্যাগ, যেখানে সন্ধ্যার জন্য বেশ কয়েকটা হিজাবি ওড়না আছে। রিহান হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশকে দেখে তার পা থেমে যায়। আকাশের শক্ত দৃষ্টি রিহানের উপর, ডান হাত একটু উঁচু করে একবার ঝাড়া দিল, যেন রিহানকে মারার প্রস্তুতি নিচ্ছে। রিহান ঠোক কিনল, এগোনো তো দূর, আকাশের এমন ভস্ম করে দেওয়া দৃষ্টি দেখে রিহানের হাঁটু কাঁপছে। বিকালের খাওয়া মারে তার গায়ের ব্যথা সারল না, বেচারা আবার মার খাবে। যেভাবে তাকিয়ে আছে, কি করবে আল্লাহ জানে আর আকাশ জানে। একে তো আকাশ তার ভার্সিটির বড় ভাই, সাথে আবার সভাপতি। রিহান ঠকিল, দ্রুত উল্টো ঘুরে পা চালায়। আর মার খেতে পারবে না বাবা। আকাশের হাতের মার খাওয়ার চেয়ে সৌম্যর হাজারটা ধমক খাওয়া ভালো। আকাশ পায়ের গতি বাড়ায়, চোয়াল শক্ত। এই ছেলে যেখানে সন্ধ্যার জন্যই এসেছে, খুব ভালো করে সে বুঝেছে আজ যদি রিহানকে ধরতে পারে তবে এই হসপিটালের সার্জারি সে নিজ হাতে করবে, যে সার্জারিতে মানুষ জঘন্যভাবে শুধু মরে যায়। হঠাৎ পেছন থেকে আসমানি নোমানের একটা কথাই থেমে যায় আকাশের পা। আব্বা, জান্নাত দুপুর থেকে কিচ্ছু খাই নাই, ওর জন্য কিছু আনো তো। আকাশ একবার সামনে তাকালো, রিহানকে দেখল না। তাতে তার উপর বিশেষ প্রভাব পড়ল না। সন্ধ্যার না খেয়ে থাকার ব্যাপারটা তার উপর বেশি প্রভাব ফেলে। সৌম্যকে তো আর নেওয়া যাচ্ছে না। এ কি আসলে কিপটা, তার বউকে এতক্ষণ না খেয়ে রেখেছে। বিড়বিড় করলো, বেয়াদব শালা। এরপর উল্টো ঘুরে দ্রুত পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। একটু আগে চোখে মুখে যে কাঠিন্য ভাব ছিল তা মুহূর্তে মুছে যায়। দু হাতে মায়ের হাত আগলে নিয়ে আবদার করে, সন্ধ্যা মলো থেকে আমার সাথে 30 মিনিট থাকতে দিবে মা? আসমানি নোমান ভ্রু কুচকে বলে, ও তোমার ভয় পায়, ওরে স্বাভাবিক হতে একটু সময় দাও। আকাশ অসহায় কণ্ঠে বলে, ওর থেকে দূরে থাকবো। একটু থেমে মিকি হেসে বলে, মানে কিছু করবো না, করলেও কি আমারই তো বউ। আসমানি নোমান বলেন, আমি তোমার মা। আকাশ বিরক্ত হয়ে বলে, এর জন্য তো বলছি তোমার বৌমা আর আমাকে একটু স্পেস দাও। আমি আমার বউকে না ধরতে তোমার গায়ে ফোসকা পড়ে যায়। কিছু করবো না, যাও। তবু আমার বউটাকে একটু দেখতে দাও। আসমানি নোমান বলেন, আসার পর থেকে তো দেখতেছই, ও তো বোরকা পরেই নাই। আকাশ হতাশ হলো, রাগ লাগছে তার। ইচ্ছে করছে সন্ধ্যাকে তুলে নিয়ে গিয়ে তার ঘরে বেঁধে রাখতে। এত ধৈর্য কোন জন্মে হলো তার? ধৈর্য নেই বলেই সন্ধ্যার সাথে এত জোর করেছে। কিন্তু তার এরকম আচরণের জন্য সব কিছু কেমন খেটে গিয়েছে। প্রথম থেকে সন্ধ্যাকে একটু অন্যভাবে ট্রিট করলে হয়তো এমন হতো না। আকাশ চোখ বুঝল, নিজেকে শান্ত করতে চাইছে। একটু পর চোখ মেলে মৃদুস্বরে বলে, মা প্লিজ, সত্যি কিছু করবো না। তুমি সন্ধ্যা মলো থেকে 102 নম্বর রুমে রেখে এসো, আমি খাবার নিয়ে আসছি। আসমানি নোয়া চোখ ছোট ছোট করে বলে, আমি তো তোমার একটা কেবিন নিতে কইছিলাম, আরেকটা নিছক কেন? আকাশকে ঠাস করে বলতে ইচ্ছে করলো, আমার বউ নিয়ে থাকবো তাই। কিন্তু বলল না। এটা বললে তার মা সন্ধ্যাকে দেবে না, তখন তাকে আবার বসে বসে আঙ্গুল চুষতে হবে। বিড়বিড় করলো, কুল কুল। এরপর কথা ঘুরিয়ে বলল, ও কি খেতে পছন্দ করে? আসমানি নোমান উল্টো ঘুরে কেবিনের ভেতর যেতে যেতে বলে, গরুর মাংস দিয়ে ভাত আইনো। আকাশ ক্যান্টিনের দিকে চলে যায়। সমু ইরার পাশে বসে আছে, মুখটা মলিন, দৃষ্টি ইরার মুখে। কবে তার ইরাবতী চোখ মেলবে? কত অপেক্ষা করতে হবে? তার যে অপেক্ষা করতে ইচ্ছে করে না, তার ভীষণ ইচ্ছে করে তার ইরাবতী উঠে বসুক, তার দিকে তাকাক, তার সামনে অভিযোগের মেলা ছড়িয়ে দিক,
অভিমানের ঝুড়ি নিয়ে বসুক, সে সব মেনে নেবে। কিন্তু এমন নির্জীব ইরাবতীকে দেখতে তার খুব কষ্ট হয়। ডান হাতের মাঝে ইরার বাঁ হাতটা ধরে রাখা, বিড়বিড় করে। ইরাবতী, আসমানি নোমান সৌম্যর পাশে এসে দাঁড়িয়েছে। সৌম্যকে এক ধ্যানে ইরার দিকে তাকিয়ে থাকতে দেখছে অনেকক্ষণ থেকে। ডান হাত সৌম্যর কাঁধে রাখলে সৌম্য দ্রুত মাথা উঁচু করে তাকায়, নিজেকে সামলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৌম্যর অস্বস্তি লাগছে, সে না জেনে এনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছে। সৌম্য মাথা নিচু করে অনুতপ্ত স্বরে বলে, আন্টি আমি সরি। আসমানি নোমান মৃদু স্বরে বলে, আমি তোমার আন্টি হই আব্বা। আব্বা ডাক শুনে সৌম্য কেমন স্তম্ভিত হয়ে যায়। তার মা এভাবে তাকে ডাকত। চোখ তুলে আসমানি নোমানের দিকে তাকায়। ভদ্রমহিলা সৌম্যর গালে হাত রেখে বলে, আমি তোমার খালাম্মা হই। আমারে হয় খালাম্মা কইয়া ডাকবা, নয়তো আকাশের মতো শুধু মা কইয়া ডাকবা। পারবা না আব্বা? সৌম্য ঢোক গিলল। ঠিক কত বছর আগে এভাবে মায়ের আদর মাখা একটা শব্দ শুনেছিল তার মনে পড়ে না। সে ভীষণ আবেগী হয়ে যাচ্ছে। ঝাপসা চোখ জোড়া এদিক ওদিক করে নিজেকে স্বাভাবিক করতে চাইল। এরপর আসমানি নোমানের দিকে চেয়ে বলে, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? আসমানি নোমানের চোখ জোড়া ভিজে যায়। কোনো ছেলে যদি এত অসহায় কণ্ঠে মায়ের কাছে আবদার করে তার কেমন লাগা উচিত? আসমানি নোমান একটু হেসে বলে, অবশ্যই পারো আব্বা। সৌম্য সাথে সাথে আসমানি নোমানকে জড়িয়ে ধরল। আসমানি নোমান সৌম্যর পিঠে হাত রাখল। তার জ্যোৎস্নার অংশ এটা, এ ভেবেই বুকটা শান্তিতে ছেয়ে গেল। সৌম্য বেশ অনেকটা সময় পর আসমানি নোমানকে ধরে রেখে ভাঙা গলায় বলে, আপনার সাথে মায়ের গন্ধ লেগে আছে, আমি আপনাকে অবশ্যই মা ডাকবো। সৌম্যর কথায় আসমানি নোমান হেসে ফেলল। সন্ধ্যা একটা ফাঁকা কেবিনে চুপচাপ বসে আছে। আসমানি নোমান তাকে এখানে বসিয়ে রেখে গিয়েছেন আর বলে গিয়েছেন একটু পর এখানে তার জন্য খাবার আসবে। সন্ধ্যা বারবার দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎই আকাশকে একটা প্যাকেট আর একটা পানির বোতল নিয়ে কেবিনের ভেতরে ঢুকতে দেখল। আকাশকে দেখে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ উল্টো ঘুরে দরজা আটকে দেয়। সন্ধ্যা দ্রুত বেড থেকে উঠে দাঁড়ায়। এখানে আকাশ কেন? আবার ঘরের দরজা আটকালো কেন? সন্ধ্যা ভীত চোখে তাকায়। আকাশ হাতের প্যাকেট আর বোতল বেডসাইড টেবিলের উপর রাখল। এরপর সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়। সন্ধ্যা ঢোক গিলল, এক পা পিছিয়ে যায়। আকাশও সন্ধ্যার দিকে এক পা এগোলো। সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার দিকেই চেয়ে আছে, মুখাবয়ব গম্ভীর। সন্ধ্যা শুকনো গলা ভেজায়। আকাশ তো তার উপর রেগেছিল, এখন কি সেই রাগ মেটাতে এসেছে কোনোভাবে? সন্ধ্যা নিজের ভয়কে তাড়াতে চাইল। মাথা নিচু করে আকাশের পাশ কাটিয়ে যেতে নিলে আকাশ ডান হাতে সন্ধ্যার বাঁ হাত টেনে তার সামনে দাঁড় করায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। তাদের মাঝে আহামরি দূরত্ব নেই, তবুও আকাশ সন্ধ্যার দিকে এগোলো। সন্ধ্যা বুঝতে পেরে পেছাতে গেলে ঠাস করে বেডের উপর পড়ে যায়। খোপা করা চুলগুলো খুলে যায়। হতভম্ব হয়ে যায় সন্ধ্যা। আকাশ তার পাঞ্জাবির খুলে রাখা বোতামের নিচের বোতামটা খুলে এর পরের বোতাম খুলতে খুলতে একটু হেসে বলে, আমি তোমার কে জানো? সন্ধ্যা আকাশের পাঞ্জাবির বোতাম খোলায় ব্যস্ত হাতের দিকে তাকায়। এরপর বিস্ময়ে চোখে তাকায় আকাশের দিকে। আকাশের হাসি দেখে সন্ধ্যা ঢোক গিলল। সন্ধ্যার মুখের এক্সপ্রেশন দেখে আকাশের হাসি দীর্ঘ হয়। অতঃপর বলে, হাজব্যান্ড হই তোমার, একদম লিগেল ওয়াইফ তুমি আমার। রয়্যাল রেজিস্ট্রি পেপারে যত্ন করে তুলে রাখা আছে আমার ড্রয়ারে। এরপরও কোন সাহসে আমার থেকে পালাতে চাও তুমি? পথ বন্ধ করার টেকনিক আমার কাছে আছে। একটু থেমে বাঁকা হেসে বলে, অ্যাপ্লাই করবো সন্ধ্যা বলতে? সন্ধ্যা আকাশের পাঞ্জাবির আধ খোলা বোতামগুলোর দিকে তাকায়। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি করবে আকাশ? তার ভাবনার মাঝে আকাশ সন্ধ্যাকে ছট করে টেনে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। সন্ধ্যা নড়াচড়া করতে চাইলে আকাশ সন্ধ্যার গালের সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে আবদার করে, 5 মিনিট চুপচাপ থাকো প্লিজ, প্রমিস করছি। এরপর 10 হাত স্পেস দিব তোমাকে। প্রায় 7 মিনিট পেরিয়েছে। আকাশ যেভাবে সন্ধ্যাকে ধরে রেখেছিল এখনও সেভাবেই আছে। সন্ধ্যা আকাশের কথা শুনেছে, সে চুপচাপ থেকেছে। দিনে আকাশের করা আচরণে সে ভয় পেলেও এখন আকাশের এই ঠান্ডা মেজাজে কথা বলায় সন্ধ্যা স্বাভাবিক হয়েছে। আকাশের ব্যবহার রীতিমতো তাকে ভীষণ অবাক করছে। সে ভাবতো আকাশ তাকে ভুলে গিয়েছে, কিন্তু আকাশের ব্যবহার তো উল্টো কথা বলে। সে যে আকাশের একটু হলেও দুর্বলতা এটুকু বুঝতে পেরেছে সন্ধ্যা। সে তো বাচ্চা নয়। ভাবনার মাঝে আকাশ বাঁ হাতে সন্ধ্যার ঘাড়ে পড়ে থাকা কিছু চুল সরিয়ে দেয়।
সময় ব্যয় না করে মুখে নামিয়ে কাঁধ বরাবর ঠোঁট রাখে। সন্ধ্যা বুঝতে পারে, অদ্ভুত একটা ঝাঁকুনি খায়। আকাশ বুঝতে পেরে নিঃশব্দে হাসল। এরপর কাঁধ থেকে একটু উপর দিকে গলায় ঠোঁট চেপে রাখে। সন্ধ্যা ঢুকিল, দুহাতে পরনের ড্রেস চেপে ধরে। একটু আগে আকাশের বলা হাজব্যান্ড শব্দটা সন্ধ্যার মস্তিষ্ক জুড়ে ঘুরছে, সাথে আকাশের পাঞ্জাবির বোতাম খোলার দৃশ্য। আকাশ থামেনি। সন্ধ্যার বাম কাঁধে এটুকু সময় গুনে গুনে 12টা চুমু খেয়েছে। সন্ধ্যার জমে যাওয়া বুঝতে পেরে আকাশ আবারও হাসল। শান্ত সন্ধ্যাকে দেখে স্বস্তি পেল। দৃষ্টি সন্ধ্যার কাঁধে। জামাটা কাঁধ থেকে নিচ দিকে কিছুটা সরে গিয়েছে। আকাশ সন্ধ্যাকে আরেকটু জ্বালাতে সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, সন্ধ্যা মরতে যে কালো এত পছন্দ জানতাম না, আজ জেনে নিলাম। সন্ধ্যা প্রথমে বুঝতে না পারলেও একটু পরে আকাশের কথাটা বুঝতে পেরে 2 হাতে আকাশকে ধাক্কা দেয়। আকাশ বুঝতে পারেনি, হঠাৎ ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। বিরক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা চোখ পাকিয়ে চেয়ে আছে আকাশের দিকে। কি পরিমাণ অসভ্য লোক ভাবা যায়। সন্ধ্যার মনে আছে 1 বছর আগেও সন্ধ্যা পুকুরে পড়ে গেলে আকাশ এটা নিয়ে কমেন্ট করেছিল। সন্ধ্যার ভাবনার মাঝে আকাশ এগিয়ে এসে ডান হাতে সন্ধ্যার জামা টেনে দৃশ্যমান কালো ফিতা ঢেকে দিল। সন্ধ্যা লজ্জায় চোখ মুখ খিজে নেয়, মাথা নিচু করে নেয়। আকাশ 2 পা পিছিয়ে গিয়ে সন্ধ্যার দিকে চেয়ে হেসে হেসে বলে, যে কয়দিন দেখলাম শুধু কালোই দেখলাম। আমারও সাদার পাশাপাশি বেশ পছন্দের কালার কালো। সাদা কালো কম্বিনেশন জমবে ভালো। লজ্জায় সন্ধ্যার কান গরম হয়ে উঠল। 2 হাতে কাঁধের জামা টানল। ভীষণ অস্বস্তি লাগছে তার। মনে মনে সেই সভাপতিকে একটা গালিও দিল। তার ওড়না নিয়েছে বলেই তার আজ এত দুর্দশা। আকাশ দেখল সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বুঝল সন্ধ্যা লজ্জা পাচ্ছে। মিটিমিটি হাসল। এরপর একটু এগিয়ে এসে গলা ঝেড়ে বলে, জানো তো, মনের কথা চেপে রাখতে নেই। তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো তোমার পছন্দের কালার। যেহেতু আমি তোমার হাজব্যান্ড, আমাকে সব কিনে দিতে হবে। আমি খুব সেন্সিটিভ হাজব্যান্ড। তোমার পছন্দকে অবশ্যই প্রায়োরিটি দিব, সাথে আমার পছন্দের কালার অ্যাড করে দিব। সন্ধ্যার ইচ্ছে করলো আকাশের গালে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। মনে মনে বিড়বিড় করলো, অসভ্যর দাদা। আকাশ পকেট থেকে তার ফোন বের করে বায়ানের নাম্বারে কল করে। ফোন লাউডে দেয়। ওপাশ থেকে বায়ান আকাশকে সালাম দেয়। আকাশ গলা ঝেড়ে বলে, বায়ান, দ্রুত মার্কেটে যাও। আমি আমার বউয়ের পছন্দের কাপড়ের পছন্দের কালার জেনে গেছি, এখনই সব কিনতে হবে। বায়ান বলে, কি কিনতে হবে স্যার? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে, সাদা কালো। এটুকু বলতেই সন্ধ্যা পা উঁচু করে আকাশের কান থেকে ফোন কেড়ে নেয়। রেগে তাকায় আকাশের দিকে। কি পরিমাণ বেহায়া লোক হলে তার এসব কাপড় একটা ছেলে মানুষকে দিয়ে কেনাচ্ছে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। আফসোসের সুরে বলে, ফোন দাও, বায়ান ওয়েট করছে। আমি ওয়েট করছি তোমাকে ইম্পর্টেন্ট কাপড় কিনে দেওয়ার জন্য। আর কত ওয়েট করব বলো দেখি? দাও, ফোন দাও। সন্ধ্যা দ্রুত কল কেটে দিয়ে ফোন সহ হাত পেছনে রেখেছে। আকাশ এগিয়ে আসলে সন্ধ্যা পিছিয়ে যায়। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার পেছন থেকে তার ফোন নিতে গেলে সন্ধ্যা বাঁ হাতে আকাশকে ঠেলে সরাতে চায়, কিন্তু আকাশকে নাড়াতে পারল না। না পেরে আকাশের ফোন ছুঁড়ে ফেলে। আকাশ হতভম্ব হয়ে যায়। তার ফোন ইম্পর্টেন্ট জিনিসের অভাব নেই, আর এই মেয়ে পুরা ইন্না লিল্লা করে দিল তার ফোনের। ফোনটা ঘরের কোনায় একটা টেবিলের সাথে লেগে আবারও ছিটকে আকাশের পা থেকে কিছুটা দূরত্বে এসে পড়েছে। সন্ধ্যা ঢোক গিলল। ফোন মনে হয় ভেঙে গিয়েছে, কিন্তু তবুও সন্ধ্যার মনে হলো সে ঠিকই করেছে। এরকম অসভ্য লোকদের এভাবে শায়েস্তা করতে হয়। সন্ধ্যা উল্টো ঘুরে বেডের দিকে যেতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে তার দিকে ফিরিয়ে ধমকে বলে, কি করলে এটা? সন্ধ্যা ভীত চোখে তাকায়। আকাশ সন্ধ্যার মুখের এক্সপ্রেশন দেখে নিজেকে শান্ত করলো। আবার তাকে ভয় পেয়ে ফালাই পালে করলে আরেক জ্বালা। সন্ধ্যার হাত ছেড়ে দেয়। এগিয়ে গিয়ে ফোন তুলে দেখলো আলো অন হচ্ছে, কিন্তু উপরের গ্লাস ভেঙে চুরচুর হয়ে গিয়েছে। ফোন অন হচ্ছে দেখে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোন একেবারে নষ্ট হয়ে গেলে মারাত্মক ঝামেলা হতো। সন্ধ্যা বেডের উপর থেকে তার ফোন নিয়ে রুম থেকে বেরোতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে মনে মনে হেসে বলে, না খেয়ে কোথায় যাচ্ছ? আমার ছোট বউয়ের হাতের রান্না টেস্ট করে বলো কেমন হয়েছে, এসো। এই বলে আকাশ সন্ধ্যার হাত ধরে টেনে বেডের সামনে দাঁড় করায়। এরপর টেবিলের উপর থেকে খাবারের প্যাকেট আনতে যায়। সন্ধ্যা কটমট দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। সন্ধ্যা এতক্ষণে খুব ভালোই বুঝেছে আকাশ বিয়ে টিয়ে করেনি, কিন্তু তাকে ভুলভাল বলে বিভ্রান্তিতে ফেলে দিতে চায়।
আকাশ সন্ধ্যার দৃষ্টি খেয়াল করে মনে মনে আবারও হাসল। এরপর সন্ধ্যার দিকে খাবারের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, রিভিউ দিতে হবে কিন্তু, নয়তো আমার ছোট বউ অভিমান করবে। ও খুব অভিমানী, বুঝলে? সন্ধ্যা দাঁত কটমট করল। কি যে রাগ লাগছে, কিন্তু নিজেকে সামলে নিল। আকাশের দিকে চেয়ে ভদ্রতাসূচক হেসে খাবারের প্যাকেটটা নিল। আকাশ ভ্রু কুচকে চেয়ে আছে। সন্ধ্যা যে হাসবে এটা বোধহয় সে আশা করেনি। সন্ধ্যা হাতের প্যাকেটটা বেডের উপর রেখে তার ফোনে কিছু একটা টাইপ করে আকাশের দিকে তাক করে। আকাশ সন্ধ্যার ফোনের স্ক্রিনে তাকালো, যেখানে লেখা, অবশ্যই রিভিউ দিব। আমার সৌম্য ভাইয়ার পরে আরেকটা ভাইয়াকে খুঁজে পেয়েছি, যে ভাইয়ার বউ আমার জন্য এত কষ্ট করে রান্না করে পাঠিয়েছে। আমি রিভিউ না দিলে কি হয়? আপনি এক কাজ করুন, ভাবিকে একটা কল করে বলুন আমি তার খাবারের রিভিউ দিতে রাজি হয়েছি। লেখাগুলো পড়ে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এই ইনোসেন্ট মেয়ের মনে কত ভয়ানক চিন্তাভাবনা চলে ভাবা যায়। সন্ধ্যা আকাশের দৃষ্টি পাত্তা দিল না। সে মোক্ষম জবাব দিতে পেরে শান্তি পাচ্ছে। ফোন রেখে বেডের উপর বসে প্যাকেটের ভেতর থেকে একটা বক্স বের করে, বোতলের পানি দিয়ে ডান হাত ধুয়ে ভাত মাখায়। ক্ষুধা লেগেছে খুব, সে সকালে খেয়েছিল, এরপর শুধু চকলেট খেয়েছিল। হাত মাখাতে মাখাতে ঠোঁট প্রসারিত করে হাসল। নিজেকে স্বাভাবিক করে মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। তখনই আকাশ ঝড়ের বেগে এসে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে বলে, এই মেয়ে, এই, আমি তোমার কোন জন্মের ভাই লাগে? এসব ফালতু ভাই বোনের কোনো জায়গা নেই আমার লাইফে। এসব জঘন্য শব্দ আর একদিন ইউজ করলে তোমার সব দাঁত ভেঙে চানাচুর ভাজা করে খাবো, বুঝছো? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। দাঁত ভেঙে চানাচুর ভাজা খায় এমন উদ্ভট কথা জীবনে প্রথম শুনল। সন্ধ্যা কী রিয়াকশন দেবে সেটাই বুঝতে পারছে না। গালে একটু ব্যথা পেলেও আকাশের এক্সপ্রেশন দেখে তার হাসি পাচ্ছে, কিন্তু সে হাসল না। মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে। আকাশ খেয়াল করতেই সন্ধ্যার গাল ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সন্ধ্যার সাথে দেখা হওয়ার পর থেকে সারাদিনের কর্মকাণ্ড ভেবে আকাশ হতাশ। এটা বউ নাকি অন্য কিছু? একদিনে তার অবস্থা পুরো নাজেহাল করে ছেড়েছে। এত খামচি ধাক্কা থুতু সব খেয়ে এখন তাকে শুনতে হচ্ছে ভাইয়া ডাক। এই ছিল কপালে। সন্ধ্যা আর চোখে আকাশের দিকে তাকালো। চোখ নামিয়ে মুখে ভাত নাই। তখনই আকাশ একটা চেয়ার টেনে এনে সন্ধ্যার সামনে বসে। মুখের সামনে আকাশকে দেখে সন্ধ্যা অবাক হয়। আকাশ ডান বা বাম পায়ের উপর তুলে চেয়ারে হেলান দেয়, দুহাত আড়াআড়িভাবে গুজে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা বিব্রত বোধ করে। এভাবে মুখের সামনে বসেছে কেন? সন্ধ্যা চোখ নামিয়ে নিয়ে মুখের খাবার গিলে নেয়। দ্বিতীয়বার খাবার মুখে নিয়ে সামনে তাকালে দেখলেও আকাশ এখনও তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা কেমন হাঁসফাঁস করে, বিরক্ত লাগছে তার। পাশ থেকে ফোন তুলে বাঁ হাতে সেখানে টাইপ করে আকাশের দিকে ধরে। আকাশ ফোনের দিকে তাকালো, যেখানে লেখা, আপনি বলেছিলেন আপনি আমার থেকে 10 হাত দূরে থাকবেন, কিন্তু আপনি তো 1 হাত দূরত্ব মেনটেন করছেন না। আকাশ লেখাটা পড়ে একটু হাসল। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ বাঁ পা নাড়াতে নাড়াতে ডান হাতে গাল চুলকে সিরিয়াস মুডে বলে, বলেছিলাম নাকি, প্রুফ কোথায়? প্রুফ ছাড়া আকাশ নওয়ান কোনো কাজ করে না। আছে প্রুফ? থাকলে দ্রুত দেখাও। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। কি পরিমাণ পোল্টিবাজে এই লোক ভাবা যায়। আকাশ আবারও দুহাত আড়াআড়িভাবে গুজে বাঁকা হেসে বলে, প্রুফ ছাড়া কথা বলার জন্য তোমার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। শাস্তিটা অবশ্যই সম্মানের সাথে দেওয়া হবে, চিন্তা করো না সন্ধ্যা মালতী। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। এরকম অসহ্যকর লোক তার জীবনে আর দুটো দেখেনি সে। বিরক্তি নিয়ে তার ফোন বেডের উপর শব্দ করে রেখে মাথা নিচু করে খাওয়াই মন দেয়। মনে মনে আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করে। আবার ভাবলো এখন তো সেও আকাশের গোষ্ঠীর মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। ভেবে আরও বিরক্ত হলো। এখন তাকে ভেবে ভেবে এই আকাশকে কথা শোনাতে হবে। আকাশ সন্ধ্যার অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছে। পকেট থেকে ফোন বের করে বায়ানের নাম্বারে মেসেজ করে, কিছু সাদা করে জর্জেট ওড়না আনো বায়ান, ফার্স্ট। মেসেজটা সেন্ড করে আবারও হাসলো। এই সাদা কালো নিয়ে সন্ধ্যার রিয়াকশনটা মারাত্মক ছিল। সন্ধ্যার দিকে চেয়ে বিড়বিড় করলো, জোশ, কিন্তু দিয়েছে ইন্টারেস্টিং ক্যারেক্টার। কিছুক্ষণ পর বায়ান আকাশের ফোনে কল করলে আকাশ কল রিসিভ করে। বায়ান মার্কেটে গিয়ে আকাশকে কল করেছে। সে আসলে বুঝতে পারছে না আকাশ তাকে কেমন ওড়না নিতে বলেছে। নিতে বললেও কার জন্য? মেয়েদের জন্য কি? সে তো সব কেনেনি কখনো। এই প্রথম আকাশের থেকে এমন উদ্ভট কাজ পেয়ে বেচারা একটু হতাশ। আকাশ ফোন রিসিভ করলে বলল, স্যার আপনার কথা বুঝিনি, মানে কার ওড়না?
আপনি কি পাঞ্জাবির সাথে ওড়না পরবেন স্যার? কিন্তু আপনি তো এসব পরেন না। বলছিলাম কি স্যার, ওড়না না পরাই ভালো, কেমন যেন হাফ লেডিস লাগে। আকাশ রেগে এক কড়া ধমক দেয়। বায়ান, ওপাশে বায়ান ঝাঁকি দিয়ে ওঠে। সন্ধ্যার খাওয়া প্রায় শেষ। বাটিতে দুটো গরুর মাংস, সাথে কিছু ঝোল আছে। আকাশের এমন ধমকে বেচারি ঝাঁকি দিয়ে ওঠে, ফলে কোলের উপর রাখা বাটি ছিটকে পড়তে নেয়। সন্ধ্যা বাটি ধরতে চায়, সামনের দিকে কিছুটা হেলে যায়। বাটিতে ধরতে পারলই না, উল্টে সন্ধ্যা ঠাস করে আকাশের উপর উপুর হয়ে পড়ে যায়। সাথে বাটির ভেতর অবশিষ্ট ঝোল সব আকাশের পাঞ্জাবির উপর পড়ে। সন্ধ্যার জামাতেও মাখামাখি হয়েছে। সন্ধ্যা আকাশ দুজনেই হতভম্ব হয়ে যায়। আকাশ মাথা নিচু করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার মাথা তার কাঁধের কাছে। সন্ধ্যা অপরাধীর ন্যায় আকাশের দিকে তাকায়। আকাশ কি বলবে বুঝল না। যদিও ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু পর থেকে মনে হচ্ছে তার এক ধমকে সন্ধ্যা তার কোলে এসে পড়েছে। কথাটা ভাবতে আকাশ বেশ মজা পায়। মনে মনে হাসলো। সন্ধ্যা ঢোক গিলে আকাশের উপর থেকে উঠে দাঁড়াতে চায়। তার আগে আকাশ বাঁ হাত সন্ধ্যার কোমরে রেখে সন্ধ্যাকে সোজা করে বসিয়ে দেয়। দুজনের কাপড়ের অবস্থা যাতা। দেখল আকাশ। ফোন কেটে গিয়েছে। আকাশ বায়ানের নাম্বারে মেসেজ করলো। একটি পাঞ্জাবি, সাথে একটি 3 পিস আনবে, আর মেয়েদের এক জোড়া জুতো, বুঝছো? সাথে কালারও বলে দেয়। বায়ান রিপ্লাই করে। জি স্যার, কিন্তু জামার জুতোর সাইজটা কত স্যার? সন্ধ্যা আকাশের কোল থেকে উঠতে যাচ্ছে। আকাশের হাত সরাতে চাইলে আকাশ আরও শক্ত করে চেপে ধরে সন্ধ্যাকে। অতঃপর বলে, তোমার সাইজ কত? কথাটা শুনতেই সন্ধ্যা আকাশের দিকে রেগে তাকায়। এরকম অসভ্য লোক সে জীবনেও দেখেনি। জীবনে ভালো কথা বলে না, উল্টেপাল্টা কথা ছাড়া যেন কথাই বলতে পারে না। আকাশ ভ্রু কুচকে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে তাকিয়ে থেকে বায়ানের নাম্বারে কল করে বলে। আকাশ খুব সূক্ষ্মভাবে সন্ধ্যাকে পরখ করে একটা সাইজ বায়ানকে বলে দেয়। এরপর বলে, আর 1 প্যাকেট পোলিও আনবে। আমার কাছে এক পোলিও রোগী আছে, যে ধমক খেয়ে ঠাস ঠাস করে পড়ে যায়। কথাটা বলে কল কাটলো। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই তোমার ভাই তোমায় না খাইয়ে পোলিও রোগী বানিয়ে ফেলেছে। রাগে সন্ধ্যা নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করলো। তার কোমরে রাখা আকাশের হাতে দুহাতে খামচে ধরলে আকাশ দ্রুত হাত সরিয়ে নেয়। সন্ধ্যা ছাড়া পেয়ে আকাশের কোল থেকে নেমে দূরে সরে দাঁড়ায়। আকাশ তার হাতের দিকে তাকালো। বউটা তাকে খামচিয়ে আধমরা করলো। ইস! এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি তো মারাত্মক পাষাণ নারী সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়েছিল। আকাশ তাকাতে চোখ সরিয়ে নেয়। আকাশ মৃদু হাসল। সন্ধ্যা ওয়াশরুমে যায় হাত ধোয়ার জন্য। কিছুক্ষণ পর আকাশের ফোনে কল আসে। বায়ানের ফোন পেয়ে আকাশ ঘর থেকে বেরোনোর জন্য কয়েক পা এগোয়। সন্ধ্যা আকাশকে যেতে দেখে সেও বেডের উপর থেকে তার ফোন নিয়ে আকাশের পিছে দৌড় দেয়। এই ঘর থেকে বেরোতে পারলেই সে বাঁচে। পায়ের শব্দ পেয়ে আকাশের পা থেমে যায়। সন্ধ্যা বুঝতে পারেনি। হঠাৎ আকাশ থেমে যাওয়ায় সন্ধ্যা আকাশের সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। আকাশের পিঠে কপাল বরাবর ধাক্কা খেয়েছে। ডান হাত তুলে কপাল ঘষে। আকাশ উল্টো ঘুরে দাঁড়ায়। সন্ধ্যাকে কপাল ঘষতে দেখল। 2 পা এগিয়ে গিয়ে রেগে বলে, প্রবলেম কি তোমার? খাচ্ছিলাম তোমায়, কিছু তো করলাম না, তাহলে পালাতে চাইছো কেন? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। সে কখন পালাতে চাইল? সে এই রুম থেকে বেরোবে না, তাকে রেখেই তো চলে যাচ্ছিল। আবার তাকেই রাগ দেখাচ্ছে। আকাশ বায়ানের নাম্বারে কল করে রুম নাম্বার বলে। এই রুমে কাপড়ের ব্যাগ দিয়ে যেতে বলে। মিনিট 3 পর বায়ান দরজায় নক করলে আকাশ দরজা খুলে বায়ানের থেকে ব্যাগটা নিয়ে আবারও দরজা আটকে দেয়। জামা আর জুতোর প্যাকেটটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, চেঞ্জ করে এসো। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। বুঝলো না, ভাবলো কি চেঞ্জ করে আসবে। আকাশ বায়ানকে জামা পাঞ্জাবি আনার কথা মেসেজে বলায় সন্ধ্যা আরও বুঝতে পারছে না। আকাশে রাগ লাগছে। এতক্ষণ ঠিকই ছিল। এই যে একটু আগে সন্ধ্যার এভাবে দৌড়ানোয় সে ভেবেছে সন্ধ্যা আবারও তার থেকে পালাতে চাইছিল। এতেই মেজাজ খারাপ হয়েছে। সন্ধ্যাকে চুপচাপ দেখে আকাশ আবারও গম্ভীর গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। কথাটা শুনতেই সন্ধ্যা টান মেরে আকাশের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। সন্ধ্যা আন্দাজ করতে পেরেছে তাদের জামাই তরকারি ভরেছে বলে হয়তো আকাশ কিছু এনেছে। আকাশের হাত থেকে ব্যাগটা নিয়ে সন্ধ্যা দ্রুত ওয়াশরুমে চলে যায়। আকাশ এবার হাসল। সন্ধ্যা আকাশ দুজনেই চেঞ্জ করে রুম থেকে বেরিয়েছে। আকাশের বাঁ হাতে 3টে ব্যাগ, যেটার একটাই আকাশের পাঞ্জাবি, আরেকটাই সন্ধ্যার জামা, আরেকটাতে সন্ধ্যার কলেজ জুতো।
সন্ধ্যার হাত থেকে টেনে জোর করে নিয়েছে ব্যাগ দুটো। রুম থেকে বেরিয়ে ফোনে কারোর সাথে কথা বলছে আকাশ। সন্ধ্যার সামনের দিকে যেতে নিলে সৌম্য এগিয়ে এসে বলে, তুই কোথায় ছিলি বনু? কিছু খেয়েছিস? সন্ধ্যা তার ভাইকে দেখে মৃদু হাসল, মাথা নেড়ে বোঝালো সে খেয়েছে। সৌম্য মাত্রই ইরার রুম থেকে বেরিয়েছে, বেরিয়ে আকাশের পাশে সন্ধ্যাকে দেখে এগিয়ে আসে। অবাক হয় সন্ধ্যার পরনের জামা দেখে।